বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছ চাষে লসের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মাছ মারা যাওয়া। কখনো কখনো দুই একটা মাছের মৃত্যু দিয়ে শুরু হয়, তারপরে একটা বড় ভলিউমে মাছ মারা যায়। কখনো কখনো হঠাৎ করেই বড় ভলিউমের একটা মাছ মারা যাচ্ছে, চাষি লসের সম্মুখীন হচ্ছে। তো এই মাছের মৃত্যুর কারণ হিসাবে সাধারণত আমরা অক্সিজেন সংকট, অ্যামোনিয়া সমস্যা, পানির বিষক্রিয়া এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেমন ফাঙ্গাল, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই বিভিন্ন রোগের কারণে এই সমস্যাটা হয়। তো এই যে বিভিন্ন সমস্যা আমাদের পুকুরে হচ্ছে, যার জন্য আমাদের মাছটা মারা যাচ্ছে, এই সমস্যার পিছনের সমস্যাটা কি, অর্থাৎ এর পিছনে আমাদের কি ভুল ছিল বা কি করণীয় ছিল যেটা আমরা করিনি, যার জন্য আমাদের পুকুরে এই সমস্যাটা হয়েছে এবং আমরা লসের সম্মুখীন হয়েছি। তো আজকে আপনাদের সাথে এই যে পিছনের অন্তর্নিহিত যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যদি এই পিছনের বিষয়টাকে বুঝতে পারি এবং সেভাবে আমরা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি এবং চাষকালীন সময় আমরা সেই সঠিক ব্যবস্থাটা নেই, সৃষ্টিকর্তা চান তো আমাদের মাছ চাষে কখনো লস হবে না, মাছ মারা যাবে না, যদি সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে না হয়। তাহলে এই অন্তর্নিহিত যে বিষয়টা, এটা জানতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে মাছের জীবন চক্র। মাছের জীবন চক্রটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তার প্রথম জীবনটা হলো তার দেহ গঠনের সময়, অর্থাৎ আমরা যে বলি যে মাছের হাড় বা কাঁটাটা যত শক্ত হবে তার দেহে তত বেশি মাংস ধরবে, তার দেহের কোষগুলো গঠন করতে হবে, তার মাংস পেশিকে মজবুত করতে হবে। এটা করতে হয় মাছের প্রথম জীবন, অর্থাৎ রেণু থেকে যখন আমরা মাছটাকে কালচারে নেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত যে নার্সিং যে সময়টা, এই সময়টা আমাদের মাছের দেহটা গঠন করতে হয়। দ্বিতীয় সময়টা হলো বৃদ্ধির সময়। একটা মাছের যে আয়ুষ্কাল, অর্থাৎ যত বছর সে বাঁচে, আমরা তো ততদিন মাছটাকে লালন পালন করি না। আমরা সাধারণত 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, সর্বোচ্চ 3 বছর, যারা কার ফাটেনিং করি তারা হয়তো 2-3 বছরের জন্য মাছটাকে লালন পালন করি, কিন্তু 90% চাষি এই 6 মাস থেকে 8 মাস বা 1 বছর আমরা লালন পালন করে থাকি। এই যে সময়টা, এটা হলো মাছের বৃদ্ধির সময়, অর্থাৎ মাছের দেহে যথেষ্ট পরিমাণে এনার্জি ওই সময়টায় থাকে, যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই সময়টায় কোনো খারাপ ব্যাকটেরিয়া বা রোগ সহজে মাছকে আক্রান্ত করতে পারে না, কিন্তু আমাদের চাষের মাছ আক্রান্ত হচ্ছে। এর পিছনে দায়ী হলো আমরা মাছ চাষিরা। কারণ প্রত্যেকটা প্রাণীর কিছু মৌলিক চাহিদা রয়েছে। মানুষের যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টা হলো মানুষের মৌলিক বিষয়। মাছ শুধুমাত্র আমাদের ব্যবসা কিংবা একটা ভোগ্য পণ্য নয়, ওদেরকে আমাদের প্রাণী হিসাবে ট্রিট করতে হবে। মাছেরও কিছু মৌলিক চাহিদা রয়েছে প্রাণী হিসাবে, তার বস্ত্রের চাহিদা নেই, তার চাহিদা রয়েছে বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা। চিকিৎসাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দুটো বিষয় হলো, একটা হলো তার বাসস্থান এবং দ্বিতীয়টা হলো তার খাদ্য। তো আমরা যদি মাছের প্রথম জীবনে তার দেহ গঠনের যে বিষয়গুলো থাকে, এখানে ক্যালসিয়ামের ভূমিকাটা খুব বেশি থাকে। আমরা যদি এই সময়টা দেহটা গঠন করি, তার যে বৃদ্ধির সময়টা, অর্থাৎ আমাদের যে মাছ চাষকালীন যে সময়, পুকুর প্রস্তুতিতে যদি কোনো রকম ভুল না করি, মাসিক পরিচর্যার অংশ হিসাবে যে কাজগুলো আমরা করে থাকি, এটা যদি আমরা বুঝিয়ে এই কাজগুলো করি, তাহলে আমাদের পুকুরে এই যে প্রাকৃতিক যে বিভিন্ন প্রবলেমের কথা বললাম, যে অক্সিজেন সংকট, এটা সেটা অনেক কিছু রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না, আমাদের মাছ চাষে কখনো লস হবে না। তৃতীয় যে বিষয়টা রয়েছে, মাছের মজুদ ঘনত্ব। মজুদ ঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন প্রজাতির মাছ প্রতি শতকে কত কেজি উৎপাদন করা সম্ভব এয়ারেটর দিয়ে এবং এয়ারেটর ছাড়া, এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। আমরা না বুঝি উৎপাদন ক্ষমতার চেয়ে আমরা বেশি মাছ সেখানে ধারণ করি, অর্থাৎ ধারণ ক্ষমতাকে আমরা প্রাধান্য দেই, আমরা উৎপাদন ক্ষমতাকে প্রাধান্য দেই না।
আর মজুদ ঘনত্ব ঠিক রাখতে হবে এই কারণে, পুকুরের পানির বা জলাশয়ের পানির অক্সিজেন ধারণ ক্ষমতার একটা লিমিটেশন রয়েছে। প্রতি লিটার পানিতে 8 থেকে 13-14 মিলিগ্রাম পর্যন্ত সে অক্সিজেন ধারণ করে রাখতে পারে। এর চেয়ে বেশি অক্সিজেন আমরা যতই দেব, সে অক্সিজেন কিন্তু পানির ভিতরে থাকবে না, অর্থাৎ পানিতে সে ডাইলুটেড হবে না। পানিতে তো অনেক উপাদান রয়েছে। অক্সিজেন হলো সমস্ত গ্যাসীয় পদার্থের ভিতরে সবচেয়ে হালকা পদার্থ। এর যে পানির যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা, ওই কণার মাঝখানে তো অক্সিজেনটা থাকে। তো অক্সিজেনের প্রতি লিটার পানির একটা ধারণ ক্ষমতা রয়েছে, সেটা হলো 8 থেকে 13-14 মিলিগ্রাম। তাহলে 1000 মিলিগ্রাম হলো 1 গ্রাম। আর 1 কেজি মাছ প্রতিদিন মাছের প্রজাতি এবং সাইজ অনুসারে 4.5 গ্রাম থেকে 9 গ্রাম 10 গ্রাম পর্যন্ত তার অক্সিজেন প্রয়োজন হয়। কখনো কখনো মাছের সাইজ যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে তার অক্সিজেনের ডিমান্ড আরো বেশি বেড়ে যায়। এটা হলো নর্মাল পানিতে অক্সিজেন ধারণ ক্ষমতা। আমরা যদি সেখানে ভেঞ্চুরি এয়ারেটর ব্যবহার করি, তাহলে আর একটু বেশি অক্সিজেন সেখানে আমরা ডাইলুটেড করতে পারি, কিন্তু ধরে রাখতে পারবো না। তাহলে 1 কেজি মাছের 24 ঘন্টায় তার অক্সিজেনের প্রয়োজন হয় যেখানে 4.5 থেকে 10 গ্রাম। আর আমার প্রতি লিটার পানিতে অক্সিজেন ধারণ করতে পারে 8 থেকে 14 মিলিগ্রাম, 1 গ্রামও না। আমার মাছ বেঁচে থাকবে অক্সিজেন নিয়ে, তার জীবন কার্য পরিচালনা করবে খাদ্য খেয়ে, অর্থাৎ তার সেই শক্তিটা আসবে। তার দেহের বৃদ্ধি হবে প্রোটিন দিয়ে। প্রোটিন বা আমিষই হলো দেহের মাংস বৃদ্ধি করে। তাহলে আমাকে হিসাবটা কিন্তু ওভাবেই করতে হবে যে আমি পুকুরে কতটুকু অক্সিজেন আমি সরবরাহ করতে পারবো। আমার মাছের পরিবেশ ঠিক রাখার পরে তার জীবন কার্য পরিচালনা করার জন্য তার চাহিদা অনুসারে আমাকে খাদ্য দিতে হবে, এবং ওই মাছের যে প্রোটিন চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী অত পার্সেন্টেজ প্রোটিন আমাকে প্রতিদিন তাকে সাপ্লাই দিতে হবে। আমরা যখন এই হিসেবগুলো না করি বা পুকুরে মাছ ছেড়ে দেই, এটাই কিন্তু আমাদের লসের একমাত্র কারণ। আপনারা এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে আপনাদের বা খেয়ালে রাখবেন, এবং বিষয়গুলো হিসাব করে আপনারা মাছ চাষে আসবেন। কারণ মাছ চাষ কখনোই লস হয় না, সবচেয়ে লাভজনক ব্যবসাই হলো মাছ চাষ। কিন্তু এখানে হিসাবে কোনো ত্রুটি করা যাবে না। এখন করণীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যখন পুকুর প্রস্তুত করব, আমার পুকুরের অবস্থা বুঝে, অর্থাৎ আমার পুকুরের মাটিটা কেমন, আমার পুকুরের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ রৌদ্র কতটা সময় আমার পুকুরে থাকে, আমার পুকুরে কাদার পরিমাণটা কিরকম আছে, কাদাটা কিরকম আছে, এটাকে নিউট্রাল করার জন্য, জৈব পদার্থকে এর পচন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাকে যে পরিমাণে চুন বা অন্যান্য উপাদান যেটা আমরা পুকুর প্রস্তুতিতে বলে থাকি, এটা আমাকে হিসাব করে দিতে হবে। আমি শতকে এটা 200 গ্রাম, ওটা 100 গ্রাম, ওটা 150 গ্রাম, এই হিসাবটা করলে আমাদের চলবে না। আমার প্রস্তুতিটা নির্ভর করবে আমার পুকুরের অবস্থার উপরে। এরপরে আমাকে প্রজাতি নির্বাচন করতে হবে, আমাকে মজুদ ঘনত্ব, আমার উৎপাদন ক্ষমতার উপরে হিসাব করে আমাকে মজুদ ঘনত্ব দিতে হবে। এরপরে আসবে আমার খাদ্য ব্যবস্থাপনা। এই খাদ্য ব্যবস্থাপনায় আমরা অবশ্যই তো মাছের প্রোটিনের চাহিদা অনুযায়ী তাকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা দিব। সেটা আমরা প্লেট খাদ্য দিতে পারি, হাতে তৈরি খাদ্যটা আমরা দিতে পারি। যে খাদ্যই দেই, চাষকালীন সময় যেহেতু আমরা সম্পূরক খাদ্য নির্ভর চাষ করছি, মাছেরও প্রবলেম হবে, পুকুরেরও প্রবলেম হবে। এজন্যই আমরা মাসিক পরিচর্যাটা সঠিকভাবে করব, এবং মাছের খাদ্যের সাথে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে, বিশেষ করে হলুদ, ছোট মাছের ক্ষেত্রে যদি প্রতি কেজি খাদ্যের সাথে আমরা 1 গ্রাম হলুদ মিক্স করি, মাছ যখন একটু বড় হবে তখন যদি আমরা 2 গ্রাম হলুদ মিক্স করি, মাছ যখন বিক্রয় উপযোগী হওয়ার কাছাকাছি চলে আসবে, অর্থাৎ বিক্রয় উপযোগী হবে, এই সময়টায় যদি প্রতি কেজি খাদ্যে 3 গ্রাম করে হলুদ আমরা মিক্স করি, যে হলুদটা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করি, এই হলুদটা, তাহলে আমাদের মাছের দেহে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আমাদের মাছ অসুস্থ হবে না, মাছের দৈহিক বৃদ্ধির
অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রার যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা আমরা পাবো এবং আমাদের মাছ কখনো মারা যাবে না। মাছের মৃত্যুজনিত সমস্যা বা অসুস্থতা জনিত যদি কোনো সমস্যা হয়, আপনারা প্রথমেই যে কাজটা করবেন, পুকুরে হরহা টানবেন, অর্থাৎ তলানিটা ভালো করে ঘেঁটে দিবেন। ঘেঁটে দিয়ে আমি অ্যামোনিয়াটা তুলে ফেললাম। এখন আমার পুকুরের মাছে কিন্তু বিষক্রিয়াও হতে পারে। তা আমি যখন মাছকে এই বিভিন্ন মেডিসিন দেই বা প্রাকৃতিক উপায় যেভাবেই আমি মাছকে নিরাপদ করার চেষ্টা করব, এর আগে আমার প্রয়োজন হবে মাছের শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ তার যে ইনস্ট্যান্ট যে এনার্জিটা, এটাকে বৃদ্ধি করা। মাছটা তো দুর্বল হয়ে গেছে। তো হরহা টানার পরে আমাকে দিতে হবে লবণ। এই সময়টায় যদি পানি 4 ফিট থেকে 7 ফিট 8 ফিটের ভিতরে হয়, তাহলে 250 থেকে 300 গ্রাম, পানির মাত্রাটা বেশি হলে 400-500 গ্রাম পর্যন্ত লবণ আমরা দিতে পারি। তবে 250 থেকে 300 গ্রাম লবণটা দেওয়াটাই সবচেয়ে নিরাপদ। আমরা যখন পানিতে লবণটা প্রয়োগ করব, সে তাৎক্ষণিক একটা শক্তি মাছের মাধ্যমে পেয়ে গেল। এরপরে আমাকে প্রয়োগ করতে হবে ছাই। সেটা নতুন পুরানো যে কোনো ধরনের ছাই হলেই চলবে। যতটুকু সম্ভব, যদি আমি পারি 500 গ্রাম বা যদি তার চেয়ে বেশিও আমি দিতে পারি দিব, কিংবা তার চেয়ে কম, যতটুকু আমি ছাই ম্যানেজ করতে পারি আমাকে প্রয়োগ করতে হবে ছাই। কারণ ছাইটা পানির হার্ডনেস বাড়াবে, ছাই জীবাণুনাশক। ছাইয়ের অসংখ্য গুণাবলী রয়েছে। ছাই হীরার চেয়েও দামি, এই মর্মে আমার একটা ভিডিও দেয়া আছে, এটা আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমাকে প্রয়োগ করতে হবে চিটাগুড়, কারণ আমার পুকুরে বায়োফ্লক তৈরি করতে হবে, অক্সিজেনের বৃদ্ধি আমাকে পুকুরে করতে হবে। তো যদি সমস্যা হয়, সাথে সাথেই আমি সেখানে হরহাটা টানলাম, এর সাথে আমি অক্সিজেন বৃদ্ধির জন্য আমি পানির প্রবাহটা সেখানে বাড়াবো। সেটা বাহির থেকে কোনো সোর্স থেকে পানি আমি পুকুরে এনে ফেলতে পারি, পুকুরের পানিটাই মোটর দিয়ে পুকুরে ফেলতে পারি, কিংবা যে কোনো উপায় আমি পুকুরে পানিতে একটা ঢেউ তৈরি করে আমি অক্সিজেনটা সেখানে বাড়াতে পারি। এরপরে আমি লবণ, ছাই, চিটাগুড়টা প্রয়োগ করব। চাইলে একই সঙ্গে লবণ, ছাই এবং চিটাগুড় একসঙ্গে মিশ্রণ করেও আমি এটা পুকুরে প্রয়োগ করতে পারি। এর 24 ঘন্টা পরে আমাকে প্রয়োগ করতে হবে চুন। যদি অ্যামোনিয়া জনিত কোনো সমস্যা হয় তাহলে, বা অক্সিজেন সংকট এই জাতীয় কোনো সমস্যা হয়, তাহলে এই ব্যবস্থাটা নিতে হবে। আর যদি মনে হয় যে না বিষক্রিয়া হয়েছে, তাহলে আমি কিছুটা পরিমাণে কাঁচা টাটকা গোবর এটা ব্যবহার করতে পারি। তবে এই পদক্ষেপগুলো নেয়ার পরে যে হরহা টানা, পানিতে ঢেউ তৈরি করা অর্থাৎ অক্সিজেনের সরবরাহটা বাড়ানো, ছাই প্রয়োগ, লবণ প্রয়োগ এবং চিটাগুড় প্রয়োগ, এরপরে বিষক্রিয়া জনিত কারণে হলে আমি কিছুটা পরিমাণে কাঁচা টাটকা গোবর আমি গুলে পানিতে দিতে পারি, যাতে বা কিছুটা পরিমাণ বিষক্রিয়াকে সে কমাবে। এরপরে আমি দেব সেখানে চুন। কিন্তু যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয় মাছটা মারা যায়, অর্থাৎ যদি দেখেন যে মাছের ক্ষতরোগ হয়েছে বা বিভিন্ন ফাঙ্গাল জাতীয় ইনফেকশন হয়েছে বা ছত্রাক জাতীয় ইনফেকশন হয়েছে, মাছের গায়ে ছোপ ছোপ দাগ হয়েছে, তুলোর মতো মাছের গায়ে দেখা যাচ্ছে, এই জাতীয় সমস্যা হলে আমাকে এই প্রাথমিক কাজগুলো করার পরে চুন দেয়া যাবে না, দিতে হবে তুতে বা কপার সালফেট। কপার সালফেট 4 থেকে 6-7 ফিট পানির জন্য প্রতি শতকে 30 থেকে 40 গ্রাম এই কপার সালফেটটা গুলে আমাকে সমস্ত পুকুরে পানির সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। কপার সালফেট দেওয়ার পরে সর্বনিম্ন 48 ঘন্টা, 72 ঘন্টা পরে চুনটা প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয়। কখনোই কপার সালফেট প্রয়োগ করার সাথে সাথে চুন প্রয়োগ করা যাবে না, এখানে বিষক্রিয়ার পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। অক্সিজেনের যথেষ্ট পরিমাণ ঘাটতি এখানে হবে যদি কপার সালফেট এবং চুন একই সাথে আমাদের জলাশয়ে পড়ে। যদি আমরা প্রথমেই দেখি যে আমার মাছে কিছুটা প্রবলেম হয়েছে, মাছকে দুর্বল মনে হচ্ছে বা মাছ কোনো ধরনের বা রোগে আক্রান্ত হয়েছে আমার দেখে এটা মনে হচ্ছে, তাহলে চুন এবং হলুদের একটা ডোজ রয়েছে। আমার এই চ্যানেলে চুন ও হলুদের জাদুকরী রোগ প্রতিরোধ ক্ষমতা, এই শিরোনামে একটা ভিডিও দেয়া আছে। এই ভিডিওটা দেখলে আপনারা চুন হলুদ দিয়ে কিভাবে রোগ নিরাময়ের একটা মিশ্রণ তৈরি করবেন এবং কিভাবে পুকুরে প্রয়োগ করবেন বিস্তারিত আমি ওই ভিডিওটা আলোচনা করেছি। তারপর মাছ যদি অসুস্থ মনে হয় তাহলে আপনি
এই মিশ্রণটা তৈরি করেও আপনি পুকুরে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি পুকুর প্রস্তুতি থেকে শুরু করে আজকালীন সময় আমরা টোটাল পিছনের যে অন্তর্নিহিত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কি কি প্রবলেম আমাদের পুকুরে হতে পারে, এই প্রবলেম যাতে না হয় এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা আমাদের চাষ ব্যবস্থাপনাটা পরিচালনা করি, তাহলে আমাদের মাছের মৃত্যু নিয়ে আমাদের ভাবতে হবে না, মাছ চাষে আমাদের কখনো লস হবে না।